জুলাই ঘোষণাপত্রের জন্য মতামত নেবে সরকার, দেয়া যাবে 23 জানুয়ারির মধ্যে। আমনের ভরা মৌসুমেও স্বস্তি নেই দিনাজপুরের চালের বাজারে, দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে, বিপাকে নিম্ন আয়ের মানুষেরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দল সহ অংশীজনদের কাছ থেকে মতামত নেবে সরকার। এই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পর গণ অভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দল সহ সকল অংশীজনের কাছ থেকে এই অভিমত নেয়ার সিদ্ধান্ত হয়। মাহফুজা আলম উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঠিকানায় আগামী 23 জানুয়ারির মধ্যে চিঠি মারফত অভিমত জানানো যাবে। দল, ব্যক্তি সহ বিভিন্ন উৎস থেকে আসা অভিমত পর্যালোচনা করে একটি সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র তৈরি করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা ঘোষণা করা হবে বলে জানা গেছে। শেখ হাসিনার পতনের ঘটনাকে কেন্দ্র করে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করতে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন দল এবং সংগঠন দাবি জানিয়ে আসছে। এই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঘোষণাপত্র নিয়ে সংলাপ করেন। ওই সংলাপে আরও আলাপ আলোচনা করে এবং মতামত নিয়ে ঘোষণাপত্র করার পরামর্শ আসে। ওই সংলাপের পর সাধারণ মানুষ সহ সবার মতামত নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিবন্ধিতাও হার মানাতে পারেনি অনিক মাহমুদের মতো অসংখ্য ফ্রিল্যান্সারের পথ চলা। শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিবন্ধী বান্ধব না হওয়ায় কলেজের গণ্ডি পেরোতে না পারলেও নিজের কাজের ডিজাইন দিয়ে বিশ্বখ্যাত অ্যামাজনের জায়গা করে নিয়েছেন অনিক মাহমুদ। অনেকেই আয় করছেন গুগল আর অনলাইন মার্কেটিংয়ে, তবে পেমেন্ট পদ্ধতি সহজ না হওয়ায় রেমিটেন্স আয়ে বিড়ম্বনায় ফ্রিল্যান্সাররা। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসে অর্থ উপার্জনের ধারণা পুরোপুরি পাল্টে দিয়েছে হাজারো তরুণ। এদেরই একজন কুষ্টিয়ার অনিক মাহমুদ। শারীরিক প্রতিবন্ধী এই তরুণের জীবন অনেকটা মেঘে ঢাকা হলেও সেখান থেকেই আলোর পথে উঁকি দিয়েছেন মনের জোরেই। ছোটবেলা থেকেই দেশের বাইরে ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু লাইফে সেভাবে দেশের বাইরে ঘুরতে যাওয়া হয় নাই আসলে ডিসএবিলিটিসের কারণে। তখন একটা জিনিস মাথায় আসে যে আমি দেশের বাইরে যাইতে পারছি না, ঠিক আছে, বাট আমি এমন কিছু একটা করব যেটা আমি না গেলেও আমার কাজটা দেশের বাইরে আমাকে রিপ্রেজেন্ট করে। এবং সেটা থেকে মেইনলি আমার টি শার্ট ডিজাইনটাকে বেছে নেওয়া এবং বর্তমান ওয়ার্ল্ডের সবচাইতে বড় ই কমার্স প্ল্যাটফর্ম Amazon.com, সেখানে আমার প্রায় 10,000-এর উপরে প্রোডাক্ট আছে। গুগল অ্যাডসেন্স, ডিজিটাল মার্কেটিং ও নিজস্ব ডিজাইন দিয়ে দেশে বিদেশে অনলাইনে অর্থ উপার্জনের পাশাপাশি পেয়েছেন সম্মাননাও। স্পেশালিস্ট যদি বলতে চাই, আমি গুগল অ্যাডসের আমার প্রায় 5টা কোম্পানি আছে বাহিরের, ওদের সাথে আমি পার্মানেন্টলি কাজ করি। এর মধ্যে একটা রিনাউন্ড আছে এক্স সুইট নামে, যারা সুইট মেক করে অনেক প্রফেশনালি। সো তাদের A to Z মার্কেটিং কাজটা আমি করি। আমি মালয়েশিয়ান ভেরিফাইড একজন কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে। তারপর আমি গুগলের সাথে বেশ কিছুদিন কাজ করেছি, গুগল অ্যাডসে কাজ করেছি। দেন গুগলের সাথে কাজ করতে গিয়ে গুগল থেকে একটা সার্টিফিকেশন পেয়েছি। তো সেই হিসেবে বলতে পারি যে বাংলাদেশে গুগল অ্যাডস সার্টিফাইড একজন অ্যাড ম্যানেজার আমি। বাইরের 3টে অ্যাওয়ার্ডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্ট অ্যাওয়ার্ড, যা 2024 সালে মালদ্বীপে অনুষ্ঠিত হয় এবং আমি বাংলাদেশ থেকে সোশ্যাল সার্ভিসের উপরে পাই। বাংলাদেশে কিন্তু বেসিক্যালি আপনার পায়োনিয়ার বলেন বা পেপাল বলেন বা আপনার ওয়াইজ বলেন, এরকম কোনো বড় কোনো ভালো প্রতিষ্ঠান নাই, যার কারণে আমরা বাইরের দেশ থেকে যে রিমিটেন্সটা বাংলাদেশে নিয়ে আসি, এটা নিয়ে আসতে আমাদের অনেক বেশি হ্যাসেল পোহাতে হয়। তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তারা বলছেন, পেমেন্ট পদ্ধতির জটিলতা দূর হলে অন্য ফ্রিল্যান্সাররাও ছোট ছোট অর্থ অবদান রাখতে পারবে রেমিটেন্স আয়ে। ক্লায়েন্ট এন্ড থেকে তারা কমফোর্ট হচ্ছে যে না, আমি তোমাকে এরকম পেপ্যাল বা এরকম কোনো প্ল্যাটফর্মে আমি যদি তুমি নিতে চাও তাহলে আমি দিতে পারি, কিন্তু এটা কিন্তু আমার দেশের ফ্রিল্যান্সাররা নিতে পারছে না। অ্যান্ড এটা তখন একটা পর্যায়ে দেখা যায় যে এরকমও অনেক ক্ষেত্রে হয় যে একটা ফ্রিল্যান্সার কাজটা পেয়েও শেষ পর্যন্ত সেই কাজটা করতে পারছে না, শুধুমাত্র একটা কারণ যে সে পেমেন্টটাকে রিসিভ করতে পারছে না সহজে। অনলাইনে অর্থ পরিশোধের প্রক্রিয়া আরও সহজ করার পাশাপাশি ফ্রিল্যান্সারদের জন্য ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহারের সুবিধা চালুর আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটা যদি টাকা ডলার হয়ে থাকে তাহলে সবচেয়ে ভালো হবে, আমরা চেষ্টা করে দেখব। টাকা ডলার যদি করা যায়, ডুয়াল কারেন্সি কার্ড চেষ্টা করে দেখব। একটু প্রস অ্যান্ড কনস স্টাডি করতে হবে আর কি, সেগুলো যাতে আমরা ওভারকাম করতে পারি এবং এটাকে ইজ করতে পারি, সেই বিষয়ে আমরা সবসময় সহযোগিতা করে আসতেছি। ভবিষ্যতে যদি আরও প্রয়োজন হয় সেটাও আমরা করব। ফ্রিল্যান্সারদের প্রয়োজন অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দিনাজপুরে আমনের ভরা মৌসুমেও স্বস্তি নেই চালের বাজার।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে BR28 মিনিকেট সহ বিভিন্ন ধরনের চালের দর। বস্তায় 400 এবং কেজি প্রতি বেড়েছে 10 টাকা। এতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের তথ্য ও ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। চালের ভরা মৌসুমেও দিনাজপুরের বাজারে বেড়েছে চালের দাম। প্রকারভেদে 50 কেজির বস্তায় বেড়েছে 350 থেকে 400 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেটে, বস্তায় 600 টাকা করে। 58 টাকার BR28 বিক্রি হচ্ছে কেজিতে 70 টাকায়, 70 টাকার মিনিকেট 80 টাকা, আর 52 টাকার স্বর্ণ 60 টাকা, আর 80 টাকার নাজির শাইল বিক্রি হচ্ছে 90 টাকা দরে। পুরাতন ধানটা সংকট এবং ধানের দাম পুরাতনটা বেশি, আবার গুটি সন্ধ্যা এগুলা নতুন এগুলার দাম ঠিকই আছে, এগুলো 1 টাকা বাড়ানো 1 টাকা কমানো। নভেম্বর ডিসেম্বরে মিনিকেট জাতের চাল প্রত্যেক বস্তার দাম ছিল 3200 টাকার মধ্যে, সেটা এখন 3700 থেকে 3750 পর্যন্ত বেচাকেনা হচ্ছে। 28 চাল ছিল 3000-এর নিচে, সেটা এখন 3300-400 টাকা পর্যন্ত বেচাকেনা। মূলত যেটা দাম বেশি সেটা হলো 28 মিনিকেট 29, আর 28 মিনিকেট 29 হলো আপনার পুরাতন। আর নতুন যেটা উঠছে আমন, গুটি শূন্য, সুমন শূন্য, এই চাইল পাবলিক কিন্তু খাচ্ছে না। রেকর্ড পরিমাণ, মানে এত দাম আগে কখনো হয়নি, সব থেকে ভয়াবহ অবস্থা। বাজার তদারকিতে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করছেন ক্রেতারা। চালের বাজারটা নিয়ন্ত্রণ করা দরকার। চালের বাজার কি সব বাজার নিয়ন্ত্রণ করা দরকার। সব কিছু আমাদের যারা সাধারণ মানুষ তাদের উপরে ক্ষমতার বাইরে চলে গেছে। সুমন স্বর্ণ 60 টাকা কেজি, ভরপুর খুশি আমরা। আমি যেটা খাইছি 60 টাকা, ওটা হয়ে গেছে 70-80। যে মিনিকেট চাল আমরা 3300-3500 নিয়েছিলাম, ওই মিনিকেট চালটা এখন কত 3950, ওই মিনিকেট চালটা 3950। বাড়তি ধান কেনাতেই দাম বৃদ্ধির কারণ হিসেবে দেখছেন চালকল মালিকরা। এই বাজার নিয়ন্ত্রণের জায়গাটাকে বা বাজারটাকে যে একটা স্থিতিশীল জায়গাটাতে আমাদের গোড়াতে চিন্তা করতে হবে। কারণ খুচরা ব্যবসায় পাইকারিকে দোষ দিবে, পাইকারিরা দিবে মিল মালিককে, এটা কোনো সমাধান না। সমাধানের জায়গাটা হলো প্রতিটা হাট বাজারে প্রশাসন সহ বিভিন্ন মানুষ তদারকি করবে, লাইসেন্স ব্যতীত কেউ যেন স্টক বিজনেসের নামে কোনো পণ্য কিনতে না পারে। সরকার দ্রুত কঠোর পদক্ষেপ না নিলে চালের বাজারে অস্থিরতা বাড়তে পারে বলে শঙ্কা চাল ব্যবসায়ীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্রিকেট বিপিএলে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে রংপুর রাইডার্স। অন্যদিকে রেকর্ড গড়া এক জয়ের পরও মুখ থুবড়ে পড়েছে ঢাকা ক্যাপিটালস। বিপিএলে আজ বিরতি, চট্টগ্রামে আগামীকাল আবারও মাঠে নামবে দলগুলো। এ পর্যন্ত সর্বোচ্চ 8টি করে ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস। তবে পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান 2 মেরুতে। 8 ম্যাচের সবকটি ম্যাচের জয়ে 16 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। এরই মধ্যে প্লে অফে খেলা নিশ্চিত করেছে এই দলটি। অন্যদিকে 8 ম্যাচে মাত্র একটিতেই জ্বলে উঠেছে চিত্রনায়ক শাকিব খানের দল। লিটন দাস, তানজিদ তামিমের সৌজন্যে 1 ম্যাচে রেকর্ডের পাতায় ওলট পালট আনলেও পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তলানিতে। কাগজে কলমে এখনও তাদের সুযোগ থাকলেও মাত্র 2 পয়েন্ট নিয়ে প্লে অফের কক্ষপথ থেকে অনেকটাই দূরে আছে তারা। শেষ ম্যাচে রাইডার্সের কাছে হেরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটি হাতছাড়া হয়েছে চিটাগাং কিংসের। 6 ম্যাচে 4 জয়, তাদের সংগ্রহ 8 পয়েন্ট। প্লে অফে কোয়ালিফায়ারে জায়গা পেতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কিংস এবং ফরচুন বরিশালের মধ্যে। 6 ম্যাচে বরিশাল 2টি ম্যাচে হেরেছে, 2টিতেই তাদের প্রতিপক্ষ ছিল রংপুর। কিংসের সমান 8 পয়েন্ট নিয়ে রানরেটের হিসেবে দ্বিতীয় স্থানটি এখন ফরচুনের দখলে। প্লে অফের চতুর্থ স্থানের জন্য লড়ছে দুর্বা রাজশাহী এবং খুলনা টাইগার্স। 6 পয়েন্ট নিয়ে কিছুটা এগিয়ে আছে রাজশাহী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/banglavisionnews। এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।